গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা স্বয়ংবর। শিবপুরের স্টিমার ঘাট, যেটির কাছে ঘাসের উপর সব বসিয়া আছে। গনসা, ঘুঁতনা, কে গুপ্ত, গোরাচাঁদ আর রাজেন। ত্রিলোচন উপস্থিত নাই, শ্বশুরবাড়ি গিয়াছে। 6:52 স্টিমার আসিয়া লাগিল। আর সব প্যাসেঞ্জার বাহির হইয়া গেলে ছোটখাটো একটি পশ্চিমা বরযাত্রীর দল নামিল। বোধহয় তক্তা ঘাট হইতে আসিয়াছে। বরের কানে 2টা বড় বড় কুণ্ডল, গায়ে ফিনফিনে সবুজ রঙের পাঞ্জাবি, গলায় আরও মিহি জাপানি সিল্কের গোলাপি রঙের চাদর, মাথায় প্রচুর তেল এবং চোখে প্রচুর কাজল। যেটি হইতে বাহির হইয়া বোধহয় নিজের বিশিষ্টতাকে আরও ফুটাইয়া তুলিবার জন্যে সে চোখে কেমিক্যালের ফ্রেমের একটা নীল চশমা আঁটিয়া একটা হাওয়া গাড়ির সিগারেট ধরাইল। স্টিমার ছাড়িয়া গেলে গনসারা সব আসিয়া জেটির রেলিংয়ে ঠেস দিয়া দাঁড়াইল। খানিকক্ষণ চুপচাপের পর রাজেন বলিল, এদের খুব ছেলেবেলায় দিব্যি বিয়ে হয়ে যায়, নিশ্চিন্দি। আবার খানিকক্ষণ চুপচাপ। একটু পরে ঘোঁতনা জিজ্ঞাসা করিল, গণৎকারের কাছে তুই গেছলি ঘনসা? কি বলল রে? গনসার মুখটা একটু কুঞ্চিত হইল মাত্র। কিছু উত্তর না দিয়া দূরে হাওড়ার পুলের দিকে চাহিয়া রহিল। গোরাচাঁদ বলিল, আমিও তো সঙ্গে ছিলাম। বললে, বউ তো ওদিকে ডাগর ডগরটি হয়ে তৈরি রয়েছে, কিন্তু গনসার আজন্মের একটা দোষ আছে, সেটা না খণ্ডালে বিয়ে হতে পারে না। তাতে কম করে সারতে গেলেও 5 টাকা লাগবে। না গেলেই ছিল ভালো। ওর মামা অত টাকা বের করবে না। মাঝে পড়ে বউ কোথায় ডাগর হয়ে উঠেছে শুনে ভাবনায় ও বেচারির মনটা। রাজেন বলিল, যা যা, ওসব ধাপ্পাবাজি, বিশ্বাস করিস না। গনসার হাওড়ার পুল হইতে দৃষ্টি সরাইয়া অত্যন্ত বিরক্তির সহিত বলিল, তুই কি বলতে চাস ও এখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে? রাজেন বলিল, না, তোর বউয়ের কথা বলছি না, সে তো ডাগরটি হবেই শত্রুর মুখে ছাই দিয়ে। বলছি এই গণৎকারদের কথা। তুই বিশ্বাস করিস এই দোষ খণ্ডানোর কথা? গনসা কোনো উত্তর দিল না। ঘোঁতনা বলিল, বিশ্বাস না করি কি করবে? সানাপাড়ার কায়েত মহারাজ বলে এক সাধু এসেছেন, বলছেন নাকি এতদিন আত্মবিস্মৃত হয়েছিলেন, হঠাৎ যোগনিদ্রায় স্বপ্ন দেখেছেন তিনি আসলে চিত্রগুপ্তের নাচ জামাই। মন বড্ড উতলা হয়ে উঠেছে, শিগগিরই দেহত্যাগ করবেন। সেখানে গিয়ে চিত্রগুপ্তের খাতা থেকে নাম কাটিয়ে দেবেন বলে যেসব পুরনো পাপী হাতে পায়ে ধরেছে তাদের নামধাম একটা খেরোর খাতায় লিখে নিচ্ছেন। 15 টাকা ফি। বলেন দাদা শ্বশুরের একটা মন্দিরের ব্যবস্থা করেই দেহ রাখবেন। উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নির ভিড় লেগে গেছে। বল, তারা ঠকবার লোক? গোরাচাঁদ বলিল, হ্যাঁ হ্যাঁ, আগে আমিও কয়েকদিন গেছিলাম। যা খেতে চাইবে মুঠো খুলে হাত দিয়ে দিত। এখন শুনছি আর সময় পায় না। আর এখন গেলে কেমন যেন গা ছমছম করে লোকটাকে দেখে। ওর দাদা শ্বশুর জমের পাশেই বসে খাতা লেখে কিনা। গনসা একটা বিড়ি ধরাইয়া নীরবে টানিতে লাগিল। রাজেন বলিল, সত্যি যদি 8 জন্মের কোনো দোষে বিয়ে হচ্ছে না তো কাটাবার কি আর উপায় নেই? তীর্থ করা, গঙ্গা স্নান করা, আর বিড়ি সিগারেটগুলো ছাড় গনসা, নেশাও একটা পাপ তো। কে গুপ্ত বলিল, গঙ্গা স্নানের তো একটা মস্ত বড় যোগও আসছে, দশহরা। ঘোঁতনা, ঠিক হয়েছে রে বলিয়া এধারের রেলিং হইতে ওধারের রেলিংয়ে গিয়া গনসার মুখোমুখি হইয়া বলিল, সেদিনকার গঙ্গার ঘাটের মেলার জন্যেও বাজে শিবপুর থেকেও এবার ভলান্টিয়ার দল গড়ছে। চল না, গঙ্গা স্নানও হবে, লোকসেবাও হবে, আর যদি সত্যি কিছু দোষ টোষ থাকেই তো একসঙ্গে 2টো পুণ্যির ধাক্কায়। গোরাচাঁদ বলিল, আর ওদের বেশ খ্যাঁটের বন্দোবস্তও আছে। শিবপুরের দলের সঙ্গে ওরা টেক্কা দিচ্ছে কিনা। রাজেন বলিল, তাহলে দেখ না গনসা, ন্যায়রত্ন মশাই বলছিলেন এরপরেই উপরোপরি 3টা ভালো লগ্ন আছে। যদি সত্যি কেটে যায় দোষটা,
অন্তত গণৎকারের কথাটা হাতে হাতে মিলিয়ে দেখবার মস্ত একটা সুবিধে। গনসা বোধ হয় পুণ্য অর্জনের হাতে খড়ি হিসেবে অর্ধদগ্ধ বিড়িটা গঙ্গায় ফেলিয়া দিয়া প্রশ্ন করিল, নেবে ভলান্টিয়ার? যাই তো, কিন্তু সবাই যাক। ঘটনা বলিল, লুফে নেবে গণেশের দল শুনলে। শিবপুরের দলের এরাই তো কতবার আমায় বলেছে, ঘোতন তোমরা সবাই এসো না, একটা সৎ কাজ। তখন গা করিনি। অবশ্যই এখন আর ওরা নিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। পরের দিন সকালে 6 জনের স্বেচ্ছাসেবক দলে ভর্তি হইবার জন্য বাহির হইল। রাত্রে ত্রিলোচন আসিয়াছে। তাহার শ্বশুরবাড়ির গল্প শুনিতে শুনিতে সকলে চৌধুরী পাড়ার রাস্তা ধরিয়া বাজে শিবপুরের দিকে অগ্রসর হইল এবং এই গলি সেগলি করিয়া একটা দোতলা বাড়ির সামনে আসিয়া দাঁড়াইল। রেলিং দিয়া ঘেরা, সামনে ছটাকখানেক বাগান। ঘোতনা বলিল, এই তো 17 নম্বর। গণেশ জিজ্ঞাসা করিল, এই বাড়িটাই? লোকজন কাউকে তো দেখছি না। ঘোতনা উত্তর করিল, নম্বর তো 17 ঠিকই রয়েছে, আয় না দেখাই যাক। বলিয়া ভেজানো ফটক ঠেলিয়া ভেতরে প্রবেশ করিল। ইতস্তত করিতে করিতে একে একে সবাই অনুসরণ করিল। শুধু গোরাচাঁদ সব পিছনে ফটকের একটা পাল্লা ধরিয়া দাঁড়াইয়া রহিল। বাড়িটার গম্ভীর আকৃতি প্রকৃতি দেখিয়া সবাই একটা অস্বস্তি বোধ করিতেছিল। ত্রিলোচন বলিল, একটা হাঁক দে না ঘোতনা। ঘোতনা তাহার দিকে ঘুরিয়া বলিল, তুই দে না। ঘোতনা পথ দেখিয়ে নিয়েও আসবে, ডেকেও দেবে, তারপর বলবি গাড়ি করে ফিরিয়ে নিয়ে চল। আবদার। গনসা চটিয়া উঠিয়া বলিল, পথ দেখিয়ে কোন চুলোয় নিয়ে এলি আগে তাই বলতো। ভলান্টিয়ার তো গিজ গিজ করছে দেখছি। এমন সময় উপরের বারান্দায় কালো মোটা গোছের একটি মাঝবয়সী লোক বাহির হইয়া প্রশ্ন করিল, কে চাই আপনাদের? সকলে পরস্পরের মুখের দিকে একবার চাহিল। ঘোতনা বলিল, আগে কিছু চাই না, তবে একবার নিচে আসবেন। গোরাচাঁদ নিঃসাড়ে ফটকের বাহির হইয়া দাঁতে একটা ঘাস চিবাইতে চিবাইতে রাস্তায় পায়চারি করিতে লাগিল। ওপর হইতে রুক্ষস্বরে উত্তর হইল, কিছু চাই না অথচ নিচে আসতে হবে মানে? রাজেন ঘোতনাকে ফিসফিস করিয়া বলিল, গুছিয়ে বল না, চটিয়ে তুলছিস যে। নিজেই সামনে একটু আগাইয়া গিয়ে বলিল, আগে নামতে হবে না আপনাকে কষ্ট করে। বলছিলাম গঙ্গা স্নানের মেলা হবে, তাই ভলান্টিয়ার। আরও রুক্ষস্বর ও বিকৃত ভঙ্গিতে উত্তর হইল, তাই আমায় ভলান্টিয়ারই করতে হবে? তা রাজি আছি, বলো তো নেমে একটু শক্তির পরিচয় দিয়ে গিয়ে। গোরাচাঁদ বাড়ির সম্মুখ হইতে সরিয়া গিয়া স্যান্ডেল জোড়াটা হাতে তুলিয়া লইয়া এবং মাথাটা নিচু করিয়া উৎকর্ণ হইয়া দাঁড়াইয়া দাঁতে বুড়ো আঙুলের নখ খুঁটিতে লাগিল। গনসা ঘোতনার পেছনে নিজের জায়গায় সরিয়া আসিয়া বলিল, আগে না, ভলান্টিয়ার তো আমরা। দশহরার মেলায় গঙ্গার ঘাটে। বাড়িটাতে গঙ্গার ঘাট বলে ভুল করবার মতো কিছু পাচ্ছ কি? গলা আরও কর্কশ হইয়া উঠিল। ভজুয়া। রাজেন গনসার জামার খুঁটে টান দিয়া নিম্নস্বরী বলিল, চল, বুঝতেই পারা যাচ্ছে এই বাড়ি নয়, সব কথার উল্টো মানে করছে। গোরাচাঁদের সহিত এদের দেখা হইল অনেকটা দূরে গলির একটা মোড়ের অন্তরালে। সে স্যান্ডালে পা শাঁত করাইতে করাইতে একটু অপ্রতিভ হইয়া প্রশ্ন করিল, ভজুয়া বেটা বেরিয়েছিল নাকি? গনসা ভ্যাং চাইয়া বলিল, তুই আর কথা কসনি করে, ঘেন্না ধরালি, পালালি কি বলে রে? এদিকে ভলান্টারি করারও শখ আছে। গোরাচাঁদ পূর্বে পূর্বে এর প্রতিবাদ করিত। আজকাল তাহার এই দুর্বলতাটুকুর প্রমাণের সংখ্যা নিয়তই বৃদ্ধি পাওয়ায় চুপ করিয়া থাকে। সে দলের মাঝখানে একটি নির্বিঘ্ন জায়গা করিয়া লইয়া চলিতে লাগিল। সবাই মনমরা হইয়া গিয়াছে, কিছুক্ষণ কেহ কোনো কথাই বহিল না। শেষে ঘোতনা নিতান্ত যেন মৌনতার অস্বস্তিটা এড়াইবার জন্যই বলিল, কেন যে এমনটা হলো ঠিক বোঝা যাচ্ছে না। কে গুপ্ত বলিল, আপনি বোধহয় ঠিকানাটা ভুল শুনেছিলেন। ঘোতনা বিরক্তির সহিত বলিল, আপনি কি বলতে চান ওটা 17 নম্বর ছিল না?
1-এর পিঠে 7 তাহলে কি হয় বলুন তো শুনি? 63। কে গুপ্ত একটু থতমত খাইয়া বলিল, না না, সে কথা বলছি না, বলছি বোধহয় অন্য কোনো নম্বর বলেছিল। অন্য নম্বর বললে আমি 17 বলতে যাবো কেন মশাই? আমাকে বলেছিল 96, আমি এসে বললাম 17। আপনাকে কেউ যদি বলে গনশাকে একবার ডেকে দিন, আপনি ত্রিলোচনকে ধরে নিয়ে আসবেন? কে গুপ্তের প্রশ্নটা সকলেরই মনে জাগিয়াছিল, কিন্তু ঘটনার তর্কের ভাষা ও ভঙ্গি দেখিয়া কেন আর উত্থাপন করিল না। কে গুপ্ত স্বভাবতই একটু মোটা বুদ্ধি, প্যাঁচালো তর্কের ধাঁধায় পড়িয়া চুপ করিয়া গেল এবং কিভাবে তাহার মনের কথাটা গুছাইয়া বলা চলে ভাবিতে লাগিল। ত্রিলোচন গণেশাকে বলিল, তোর বোধহয় বিয়ের ফুলটা এখনো ফোটেনি গণেশ, নইলে। গণেশের মনটা অত্যন্ত খিঁচড়াইয়া ছিল, উষ্মার সহিত বলিল, নইলে ওই কেলে জমদূতটা ভলান্টিয়ারিতে নাম লিখে নিত। তোর বিয়ের ফুলই ফুটেছে তিলে, বুদ্ধির ফুল কিন্তু শুকিয়ে আসছে। কে গুপ্ত একটু ভয়ে ভয়ে ঘটনাকে বলিল, না, আমি সে কথা বলছি না, বলছিলাম ধরুন যাকে আপনি জিজ্ঞেস করেছিলেন সেও তো ভুল বলতে পারে। ঘটনা আবার একটু ধমকের সুরে বলিল, পৃথিবীতে এত লোক থাকতে আমি বেছে বেছে এমন লোককেই জিজ্ঞেস করতে কেন যাব শুনি? আর তার নিজেরই যদি সন্দেহ থাকবে তো বলতেই বা যাবে কেন মশাই? কে গুপ্ত আবার চুপ করিয়া গেল এবং একটু পরে বাঁ হাতে বুড়ো আঙুলের ডগা দাঁতে চাপিয়া চিন্তা করিতে লাগিল। গোরাচাঁদ বলিল, তাহলে শুধু গঙ্গা স্নানই করে নে গনসা। দশহরার দিন ভোর থেকে এসে সব গঙ্গায় পড়ে থাকা যাবে ক্ষণ। মা গঙ্গা যদি মুখ তুলে চান তো পুণ্যের একটু ব্যবস্থা করে দেবেন না? আর 2-3 ঘন্টার মধ্যেও একটা অ্যাক্সিডেন্ট হবে না? অত বুড়ি টুড়ি কচি ছেলে মেয়ে সব আসবে, আমার হাতের কাছে যেটা পড়বে সেটা তোকেই দিয়ে দেব। রাজেন বলিল, হ্যাঁ, সেবা করা নিয়ে বিষয়, ভলান্টিয়ার হয়ে যে সেবা করতে হবে শাস্ত্রে তো এমন কোথাও লিখেনি। ত্রিলোচন বলিল, স্ত্রী স্বামীর সেবা করে কি করে? সে তো আর ভলান্টিয়ার নয়। ঘনসার মাথায় মা গঙ্গার মুখ তুলে চাওয়ার কথাটা ঘুরিতেছিল। বিরক্তভাবে বলিল, ধ্যাত, আর ঠাকুর দেবতার উপর বিশ্বাস চলে যাচ্ছে। যদি দয়াই হবে তো আজ 6 বছর থেকে ভোগা দিচ্ছে কেন? গোরাচাঁদ পাঞ্জাবির পকেটে 2টি হাত শাঁদ করাইয়া কি বলিতে যাইতেছিল, এমন সময় কে গুপ্ত বলিয়া উঠিল, নিন ঘোতনবাবু, এবার কি বলবেন বলুন। আর সবার কাছে একটু অপ্রতিভ হইয়া ঘটনা কে গুপ্তকে মাঝে মাঝে থাবা দিয়া একটা তৃপ্তি ও সান্ত্বনা পাইতেছিল, বলিল, কি শুনতে চান বলুন। আপনি বাড়িটা রাধানাথ মিত্তিরের গলিতে বলেছিলেন না? এখনো তো বলছি মশাই, কারুর ভয় নাকি? ওই দেখুন। কয়েক পা সামনে গলির মোড় ফিরিয়াছে, সেই মোড়ে অন্য দিক দিয়ে একটা সরু গলি বাহির হইয়াছে। সেই মোড়ে একটা জরাজীর্ণ কাঠের ফলকে গলিটার নাম লেখা রহিয়াছে। পাশের দেওয়ালের পেছন থেকে একটা পেঁপের ডাল ভাঙিয়া পড়িয়াছে বলিয়া ফলকটা ভালো দেখা যায় না। ক্রমাগত ঠকিয়া কে গুপ্তের নজর ওইদিকে ছিল বলিয়া সে দেখিতে পাইয়াছে, সকলে পড়িল রাধানাথ ঘোষ লেন। সকলে একটু হতভম্ব হইয়া দাঁড়াইয়া পড়িল। ঘটনার মনে হইতেছিল কে গুপ্তকে চিবাইয়া খায়। নিশ্চিন্ত কণ্ঠে বলিল, তাই তো দেখছি, একটু যেন ভুল হয়ে গেছে। গনসা অত্যন্ত চটিয়া গিয়াছিল, মুখটা বিকৃত করিয়া বলিল, তুই কি ভেবেছিলি যখন ঘোষ মিত্তির 2 কুলিন কায়েত তখন গলিতেও বেশি তফাৎ হবে না? দলের মধ্যে এক ঘটনাই গনসাকে সবসময় খাতির করে না। রাগিয়া কি একটা বলিতে যাইতেছিল, এমন সময় ত্রিলোচন দুজনের মাঝখানে দাঁড়াইয়া বলিল, শুভ কাজে নেমে তোরা ঝগড়া করতে লাগলি? আমার একটা মতলব এসেছে, থামদি কিন্তু তোরা। সকলে উদ্গ্রীব হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। ত্রিলোচন বলিল, এই কৈপুকুরের কাছাকাছি ন্যায়রত্নমশাই থাকেন, তাকে খুঁজে বার করলেই সব ঠিক হয়ে যাবে। পুরুত মানুষ, শিবপুর বাজে শিবপুরের অলিগলি নখদর্পণে। গোরাচাঁদ একটু উৎসাহিত হইল, বোধহয় পুরোহিত বাড়ির সন্দেশ, কলা, নারকেল নাড়ুর কথা মনে পড়িল। বলিল, মন্দ নয়, জলতেষ্টাও পেয়েছে বেজায়। রাজেন বলিল,
তাহলে সামনে কেমন দিনটিন আছে সেটাও একবার দেখিয়ে নেওয়া যায়। গনসার মেজাজটা ঠিক হয় নাই। রুক্ষস্বরে বলিল, খুব মতলব খাড়া করেছিস। 17 নম্বর বাড়ির জন্য ন্যায়রত্নমশাইয়ের বাড়ি খোঁজ, ন্যায়রত্নমশাইয়ের বাড়ি খোঁজবার জন্য শিষ্যদের বাড়ি খোঁজ, তা তাঁদের বাড়ি খোঁজবার জন্যে। এমন সময় রাজেন, ত্রিলোচন, কে গুপ্ত তিনজনে একসঙ্গে চিৎকার করিয়া উঠিল, ওই যে ন্যায়রত্নমশাই আসছেন, নাম করতেই। সত্যি দেখা গেল তালতলার চটি পায়ে, নামাবলি গায়ে ন্যায়রত্নমশাই সামনের একটি বাড়ির বারান্দা হইতে নামিতেছেন। সবাই যেন হাতে স্বর্গ পাইল, অবশ্য এক গোরা চাঁদ ভিন্ন। ঘটনা অগ্রসর হইয়া ন্যায়রত্নমশাইয়ের কানের উপযোগী আওয়াজ করিয়া বলিল, প্রণাম হই ন্যায়রত্নমশাই। সবাই ঘিরিয়া দাঁড়াইল। ন্যায়রত্ন মহাশয় ডান কানটা আগাইয়া আনিয়া প্রশ্ন করিলেন, কি বলছ? ঘটনা বলিল, প্রণাম। আরও কাছে কানটা আনিয়া ন্যায়রত্ন মহাশয় বললেন, ঠিক বোধগম্য হচ্ছে না, কাল উপবাস ছিল কি না, কাহিল হয়ে রয়েছি বলে কানটা একটু। গনসা বলিল, কপালে হাত ঠেকিয়ে বল না বাপু। কাহিল হয়ে রয়েছি, কবে যে কাহিল কম তা তো বুঝি না। রাজেন বলিল, পেন নামের হাঙ্গামা তুলে দিয়ে কাজের কথাটাই পার না একেবারে, তোরও যেমন ভক্তির রোগ চেপে গেছে। গোরাচাঁদ বলিল, তার চেয়ে ওর বাড়ি নিয়ে চল ওকে, মাঝ রাস্তায় চেঁচামেচি করার চেয়ে বরং একে তো এমনি গলা শুকিয়ে কাঠ। ঘটনা কপালের যুক্তকর ঠেকাইয়া বলিল, এই প্রণাম করছি। দীর্ঘজীবী হও, রাজরাজেশ্বর হও। তা কোথায় এসেছ তোমরা? রোদে রোদে ঘুরে মুখ যে রাঙা হয়ে গেছে গণেশ। ঘনশ্যাম বাজে কথার দিকে গেল না, চেঁচাইয়া বলিল, রাধানাথ মিত্তিরের গলি জানেন? ঘটনা বেশি ওস্তাদি করতে গিয়ে রাধানাথ ঘোষের গলিতে এনে চরকি ঘোরাচ্ছে। ঘটনা বিরক্তভাবে মুখটা ঘুরাইয়া লইল। ন্যায়রত্ন মহাশয় হাসিয়ে রাজেনের দিকে চাহিলেন। সে আরো চেঁচাইয়া বলিল, জিজ্ঞেস করছে রাধানাথ মিত্তিরের গলি চেনেন? খুব চিন্তুম, সে তো মারা গেছে। রাজেন নিরাশভাবে একটু এলাইয়া পড়িয়া বলিল, এই এক দোষটা ফ্যাসাদে পড়া গেল। রাধানাথের গলি চেনেন না, সে তো মারা গেছে। এমন অবস্থায় ন্যায়রত্ন মহাশয় কখনো কখনো চটিয়াও যান আবার। সেই দিকটা সামলাইয়া ত্রিলোচন বলিল, মারা গেছেন শুনে বড় কষ্ট হল, তার গলিটা চেনেন? রাস্তাটার উপর ইশারায় হাতটা চালাইয়া বলিল, গলি গলি। ও বুঝেছি, সে তো এখানে নয়, আমার সঙ্গে এসো, ওই দিক দিয়েই না হয় চৌধুরীদের বাড়ি চলে যাব। তারু চৌধুরীর খুড়ির বড় কঠিন পীড়া শুনছি, চাঁদ্রায়ণ করবার জন্যে একবার বলে দেখি। এই তো গোরাচাঁদ, তোমাদেরই তো পাড়ার। কেমন আছে বলতে পারো যদুনাথের পরিবার? আহা, যদু চৌধুরী ছিল। গোরাচাঁদের মুখটা যেন শুকাইয়া গেলিল। সহজ ভাব দেখাইবার চেষ্টা করিয়া বলিল, আগে তিনি তো দিব্যি সেরে উঠেছেন, কাল গেছিলাম, ডেকে গায়ে হাত বুলিয়ে কত জিজ্ঞাসাবাদ করলেন। আপনি কষ্ট করে আর যাবেন না, বুড়ো মানুষ, এই কাঠফাটা রোদ্দুর, আমাদের গলিটা দেখিয়ে ফিরে আসুন। পেছনে সরিয়া আসিয়া অত্যন্ত চটিয়া হাত পা নাড়িয়া গনসাকে বলিল, দেখ তো বেয়াক্কেলপনা, সে ধুঁকছে এখন তখন, সঙ্গে কেত্তন পাট্টি বেরোবে, সব ঠিক করছি। কদিনকার আশা, ওর মাঝে পড়ে আবার তাকে চাঁদ্রায়ণ করে চাঙ্গা করে তোলার চেষ্টা, এ কি শত্রুতা বল দেখিন? এর ওপরও যদি যেতে চায় তো বলবো 5টা সাহেব ডাক্তার ঘিরে আছে, তাদের কুকুর নিয়ে, বাজে লোককে ভিড়তে দিচ্ছে না, বিশেষ করে পুরুতদের। কদিন পরে একটা চান্স, শুনছি নাকি আবার বৃষোৎসর্গ করবে। গনসা ব্যঙ্গ হাসিতে ঠোঁট দুইটা একটু কুঞ্চিত করিয়া বলিল, তুই বোকা, বুঝিস না, ও চান্দ্রায়ণ করলে আরো শিগগির টেসে যাবে, বরং একে বদ্ধ কালা হয়ে গেছে, তাই আবার ভয়ঙ্কর ভুলও মনা। একটা বিঘ্নি টিঘ্নি হবেই, ভগবান না করুন। গোরাচাঁদের মুখটা আবার পরিষ্কার হইল, তবু একটু সন্দিগ্ধ হাসি হাসিয়া বলিল, যা ঠাট্টা করছিস, ওদিকে একজন মরতে বসেছে, আর গনসার যেন ফুর্তি বেড়ে গেছে। গনসা ভারিক্কে হইয়া বলিল,
গনসা সব কথা নিয়ে ঠাট্টা করে না। রাস্তার ডান দিকে একটা গলি আরম্ভ হইয়াছে। ন্যায়রত্ন মহাশয় দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, এই রাধু মিত্তিরের গলি। আমি তাহলে চললাম। তাহলে যদুনাথের পরিবার ভালোই আছে বলছো গোরাচাঁদ? শুনে নিশ্চিন্ত হলাম। আজ আর হলো না, অপর একদিন দেখে আসবক্ষণ। গনসার অভিমত শুনিয়া গোরাচাঁদের মনটা খুঁতখুত করিতেছিল। সে চিন্তিতভাবে নিজের দলের সঙ্গে খানিকটা অগ্রসর হইল। তারপর আর দ্বিধা না করিয়া ফিরিয়া দ্রুতপদে ন্যায়রত্ন মহাশয়ের পাশে গিয়া বলিল, একটা কথা বলে যাচ্ছিলাম ন্যায়রত্ন মশাই, দরকারি কথা, ভাগ্যিস মনে পড়ে গেল। ওই যে বললাম কি না, যদু চৌধুরীর স্ত্রী, চৌধুরী জ্যাঠাইমা, আমার গায়ে হাত বুলিয়ে কত কথা জিজ্ঞেস করলেন। সে সময় একটা কথা বলে দিয়েছিলেন, মাথার দিব্যি দিয়ে বললেন, গোরে বাবা, ওদিকে যখন যাবি একবার ন্যায়রত্ন ঠাকুরকে ডেকে দিস। সেরেতে উঠলাম, কিন্তু কবে আছি কবে নেই তার দয়ার শরীর, একবারটি বললেই আসবেন। কুলের পুরুত দেবতার সমান কিনা? তাহলে না হয় এক্ষুনি একবার আসবেন, ঠান্ডা থাকতে থাকতে। গঙ্গা দশহরা এবার যোগটা বিশেষ বড় গোছের, অত্যন্ত ভিড় হইয়াছে। একে ভিড়, তাই ছোট বড় অনেকগুলি ভলান্টিয়ারের দল। রেশারেশির ঝোঁকে তাহারা প্রায় বাড়ি হইতেই সেবার জন্যে পেছনে লাগিয়াছে। সমস্ত যাত্রীর, বিশেষ করিয়া স্ত্রীলোকদের এবং তাহার মধ্যেও আবার আরও বিশেষ করিয়া বৃদ্ধাদের মনটা প্রায়ই বড় খিঁচড়াইয়া রহিয়াছে। ভলান্টিয়ারদের সকলেরই চেষ্টা অনুমাত্র ত্রুটি হইতে দিবে না। ঘাটের কাছে বাঁশ দিয়া মেয়ে পুরুষের রাস্তা আলাদা করিয়া দেওয়া হইয়াছে। তাহাতে প্রবেশ পথের মুখে বাছাইয়ের জন্য ভিড় জমিয়া উঠিয়াছে। এইসব মেলায় একটু ষাঁড় গরুর আমদানি হয়। অন্যান্যবার তাহাদের অগ্রাহ্য করা হইত। এইবার তাহাদের গতিবিধিতেও ভেদাভেদ সৃষ্টি করিবার চেষ্টা করায় গোলমাল বাড়িয়াছে। একটা ষাঁড় মেয়েদের নির্দিষ্ট পথে কোন দিক দিয়া প্রবেশ করিয়া ফেলিয়াছিল। সে গাই নয় বলিয়া তাহাকে বাহির করিতে সবাই লাগিয়া যায়। সেও বাঁশের বেড়া ভাঙিয়া যাত্রী ভলান্টিয়ার মর্দিত করিয়া জানাইয়া গেল, সে সত্যই গরু নয়। লোকে, বিশেষ করিয়া বৃদ্ধারা, স্নান করিয়া যেটুকু পুণ্য অর্জন করিতেছে সেটুকু অভিশাপে সদ্য সদ্য ব্যয়িত করিয়া বাড়ি ফিরিতেছে। বাজে শিবপুরের দল তেমন জমে নাই। তেমন কেন, মোটেই জমে নাই বলা চলে। ওরা শিবপুরের সঙ্গে টেক্কা দিয়া কেতা দুরস্থভাবে গঠন কার্য করিতে চাহিয়াছিল। সকাল বিকাল মিলাইয়া ঝাড়া 5 ঘণ্টা ড্রিল, তারপর সামনের ধোপা পুকুরে সাঁতার। যাহারা সাঁতার জানিত তাহাদের অনেকের সর্দিগর্মি হওয়ায় ছাড়িয়া দেয়। যাহাদের হাতে খড়ি হইয়াছিল তাহাদেরও বেশিরভাগ সাজি মাটিগোলা পানা পুকুরের জল উদরস্থ করিয়া পীড়িত হইয়া পড়ে। এখন কয়েকজন ব্যাজ লাগাইয়া মন মরা হইয়া কাশিতে কাশিতে ঘুরিয়া বেড়াইতেছে। শত্রুপক্ষের ভলান্টিয়াররা রটাইতেছে, কাশি ওদের ব্যাজ। গনসা প্রভৃতি পূর্ণার্জনের পূর্বে প্রায়শ্চিত্তের বহর দেখিয়া ছাড়িবে ছাড়িবে করিতেছিল। এমন সময় খবর পাইল সমস্ত ভলান্টিয়ারের মধ্যে সাহস এবং কার্যকুশলতার জন্য কয়েকটি স্বর্ণপদক দেওয়া হইবে বলিয়া কে একজন নাম গোপন করিয়া ঘোষণা করিয়াছে। রাজেন কবি বলিল, মেডেল পেলে আবার অনেক সময় প্রেমও হয়ে যায় গনসা। ধর যদি কোনো বড় লোকের মেয়ে ভালোবেসে ফেললে, তখন তোর মামাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারবি। মেডেলের লোভেও আবার অন্য কোনো কাজের অভাবেও ওটা আর ছাড়া হয় না। গনসা, ঘোতনা আর রাজেন জেটির উপর দাঁড়াইয়া আছে। উপকারের সুবিধা হইতেছে না এবং কিভাবে করিতে হয় জানাও নাই। মোটামুটি একটা ধারণা ছিল যেমন বড় বড় যোগে লোকে খুব ডুবিয়া মরে, কিন্তু যাহাকেই ডুব দিতে দেখিতেছে তাহারই মাথা আবার জল ফুঁড়িয়া উঠিতে দেখিয়া বেজায় নিরাশ হইয়া পড়িতেছে। শেষ পর্যন্ত এমন দাঁড়াইয়াছে যে পুণ্য অর্জনে হতাশ হইয়া মনে হইতেছে এক একটা মাথা জলে টিপিয়া ধরিতে পারিলে গায়ের জ্বালা মেটে। দুবার আক্রোশের দাঁত কড়মড়ানি শোনা গেল। কার ঠিক ধরা গেল না, সম্ভবত গনসা কিংবা ঘোতনার। গোরাচাঁদ, কে গুপ্ত এবং ত্রিলোচন এখানে নাই।
তাহারা তিনজনের দুর্ঘটনার প্রত্যাশায় ভিড়ের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু কোনো দুর্ঘটনাই তাহাদের হাতে ধরা পড়িতেছে না। অথচ দুর্ঘটনার যে নিতান্ত দুর্ভিক্ষ পড়িয়াছে এমন নয়। একটি বৃদ্ধা কিরকমভাবে হঠাৎ উঁচু নিচুতে পা মচকাইয়া বেসামাল হইয়া পড়িয়া যায়, প্রায় শেষ হইয়া গিয়াছিল। শিবপুরের দল সন্ধান পাইয়া অ্যাম্বুলেন্স খাটে করিয়া তুলিয়া নিয়া গেল। একটা গুন্ডার ছোট মেয়ের কানের দুল ছিঁড়িয়া লইয়া পালাইতেছিল। শিবপুরের ব্যাজ পরা একটি ভলান্টিয়ার তাহাকে ধরিল। এমনকি একটি স্ত্রীলোক স্নান করিতে করিতে মৃগী রোগাক্রান্ত হইয়া প্রায় সাবার হইবার দাখিল হইতেছিল, যেন পাতাল ফুঁড়িয়া কোথা হইতে শিবপুরের একটি ভলান্টিয়ার তাহাকে বাঁচাইল এবং বেশ ঘটা করিয়াই তাহাকে ক্যাম্পে লইয়া গেল। গোরাচাঁদ বলিল, এরা বেশ কপাল করে নেমেছে, টপাটপ কেমন পেয়ে যাচ্ছে, আর আমাদের পোড়া অদৃষ্টে। ত্রিলোচন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কনসাটার জন্যই কষ্ট হচ্ছে। নিজে না পাক যদি আমরাও একটা হাতে তুলে দিতে পারতাম, তবু 16 আনা না হোক কতকটা পুণ্যি হলো মনে করে বুক বাঁধতে পারত। এই যেন একেবারে দেখছি মুষ্টে পড়বে বেচারা। গোরাচাঁদও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে যাইতেছিল। মাঝপথে থামিয়া সম্মুখে এক স্থানে দৃষ্টি নিবদ্ধ করিয়া দাঁড়াইল এবং ত্রিলোচনের কাঁধে হাত দিয়া উৎসুকভাবে প্রশ্ন করিল, তিলে দেখেছিস? ত্রিলোচন গলাটা উঁচু করিয়া সামনে দেখিল, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, কি রে? ওই যে মেয়েটা। তা কি? ইডিয়েট, দেখতে পাচ্ছিস না? নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, না হলে ওরকম ফ্যাল করে চারিদিকে চাইবে কেন? তাহলে নিয়ে আসবো গনসাদের ডেকে? হ্যাঁ, এমন না হলে আর বুদ্ধি। আমরা ডাকতে যাই আর সেই তালে শিবপুর এসে কেল্লা ফতে করে নিই। ওকে হাত করে বরং গনসার কাছে নিয়ে যাওয়া যাক। গোরাচাঁদ পা বাড়াইল, ত্রিলোচনও অগ্রসর হইল এবং সেন দৃষ্টি শিবপুরের দলের ভয়ে কাহারও ঘাড়ের উপর দিয়া, কাহারও কাঁকালের নিচে দিয়া ঠেলিয়া মারাইয়া দুইজনের লক্ষ্যস্থলে একরকম ছুটিয়াই চলিল। কেহ গাল দিল, কেহ বা রাগের চোটে গালাগাল খুঁজিয়া না পাইয়া উগ্র বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া রহিল। দুজনের মধ্যে কেহই সেদিকে দৃকপাত করিল না। একটি ফুটফুটে বছর 5 মেয়ে জল থেকে খানিকটা দূরে ইটের গাঁথুনি যেখানে শেষ হইয়াছে, সেইখানে একটা শুকনা কাপড়, নামাবলি আর ঘটি কোলের কাছে করিয়া বসিয়াছিল। গোরাচাঁদ উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করিল, কি হয়েছে তোমার খুকি? মেয়েটি ভ্যাবা চাকা খাইয়া দুজনের মুখের দিকে চাহিল। গোরাচাঁদ বলিল, বলো কি হয়েছে তোমার? কিচ্ছু ভয় নেই। একটি পশ্চিমা স্ত্রীলোক স্নান সারিয়া মাথা ঝাড়িতেছিল। তাহার পাশ দিয়া সামনে আসিয়া ত্রিলোচন বলিল, ভয় কি? আমরা ভলান্টিয়ার, এই দেখো। বলিয়া বুকে পিন আটা রেশমের ফুলটা দেখাইয়া দিল। মেয়েটি শুকনা মুখে ব্যাজটার দিকে চাহিয়া রহিল। গোরাচাঁদ বলিল, তুমি কার সঙ্গে এসেছিলে বলো তো খুকুমনি? ত্রিলোচন প্রশ্ন করিল, মার সঙ্গে, বাবার সঙ্গে না ঠাকুমার সঙ্গে? মেয়েটি মুখ চুন করিয়া একটু রুদ্ধ কণ্ঠে বলিল, না, দিদিমার সঙ্গে। মেলার ব্যাপার। ততক্ষণে ছেলে মেয়ে বুড়োয় অনেকগুলি লোক ইহাদের ঘিরিয়া ফেলিয়াছে। একজন প্রশ্ন করিল, কি হয়েছে মেয়েটির? গোরাচাঁদ বলিল, ওর দিদিমার সঙ্গে এসেছিল, সে ডুবে গেছে। তুমি কেঁদো না খুকু, আমরা তোমায় তোমার মার কাছে রেখে আসব। কে গুপ্ত সান্ত্বনা দিবার জন্যে বুদ্ধি করিয়া বলিল, আর দিদিমা তো বুড়ো হয়ে গিয়েছিলেন খুকুমনি। একটি নিম্নশ্রেণীর লোক উৎসুকভাবে শুনিতেছিল, বলিল, সে কথা কইলে কি ছেলে মানুষ শোনে বাবু? তাছাড়া দিদিমার কার লবযুবতী হয়ে তাকে বলুন না। মেয়েটি এতক্ষণে কোনো রকম সামলাইয়াছিল, এইবার ও দিদিমা গো বলিয়া একেবারে ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। আরও লোকজন জমা হইয়া গেল এবং মাঝখানে পড়িয়া নানাবিধ প্রশ্নের আবর্তে মেয়েটি ক্রমেই ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। উত্তর আর দিবে কি? অঝোর ঝরে কান্নার মধ্যে তাহার কেবলই এক কথা, দিদিমাকে এনে দাও, দিদিমার কাছে যাব। খাঁটি দুর্লভ অ্যাক্সিডেন্ট। আবিষ্কার করার জন্যে গোরাচাঁদ আর ত্রিলোচন ভেতরে ভেতরে ফুলিতেছিল। সবার মোড়লিতে একটু বিরক্তও যে না হইতেছিল এমন নয়। ত্রিলোচন বলিল, আপনারা যে যার কাজে যান না মশাই,
বাজে শিবপুর সেবক সঙ্গের হাতে পড়েছে, ওর কোনো ভয় নেই। কোনখানে তোমার দিদিমা ডুবেছিল খুকু? মেয়েটি একদিকে ঘুরিয়া দাঁড়াইয়া, যেখানে ভিড়টা পৃথক হইয়া গেল, গঙ্গার উপর নজর পড়ায় মেয়েটি আরও জোরে কাঁদিয়া উঠিয়া বলিল, ওইখানটায়, ও দিদিমা গো। বৃত্তটা আবার জুড়িয়া গিয়া মেয়েটাকে ঘিরিয়া দাঁড়াইল। একজন আধবয়সী নিম্ন শ্রেণীর লোক বলিল, ওখানে তো জল বেশি নয়, তবে। একজন বয়স্থ গোছের লোক বলিল, কাল পূর্ণ হলে বলে গোষ্পদেই ডুবে মরে, ওখানে তবুতে 1 কোমর জল রয়েছে। শিবপুরের হাতের জলে ডোবা কেসটা দেখিয়া ত্রিলোচনের হিংসা জাগিয়াছিল। বলিল, মির্গি ছিল সে বুড়ির, না হলে কখনই কি আর অতটুকু জলে ডোবে? একজন পরামর্শ দিল, তাহলে জাল ফেলে জায়গাটা একবার ছেঁকে ফেলা দরকার, পুলিশে খবর দেয়া হয়েছে। ত্রিলোচন বিরক্তভাবে বক্তার দিকে চাহিয়া বলিল, পুলিশে জাল ফেলার কি জানে মশাই? জাল ফেলা কাকে বলে যদি দেখতে চান তো একটু দাঁড়ান। কে গুপ্তর পানে চাহিয়া বলিল, জানতো, গনসাকে ডেকে নিয়ে আসুন তো। আর তার আগে আমাদের ক্যাম্পে। ভিড়ের দিকে চাহিয়া কহিল, বাজে শিবপুর সেবা সংঘ ক্যাম্পে বলে যান যে শিগগির একটা জালের বন্দোবস্ত করে পাঠিয়ে দিক। কে একজন বলিল, তাই হয়েছে, ওনাদের গণেশ ঠাকুর আর জাল আসতে আসতে বুড়ি ততক্ষণ উলু বেড়ে ঠেলে উঠবে। আর তানারে ক্লেশ দেওয়া কেন বাপু? তিনি তো মা গঙ্গার কৃপে দিব্যি গিয়েছে, এখন মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, বেজায় কাঁদতেছে। ত্রিলোচন গনসার অবর্তমানে বড় অস্বস্তি বোধ করিতেছিল। অনেক কষ্টে পাওয়া কেস, কি করিতে হইবে ঠিকমতো জানা নাই। তাহা ভিন্ন শিবপুরের দল হাঁ করিয়াছে, পুলিশ আছে। বলিল, তবে গনসাকেই শিগগির ডেকে আনুন। আর মির্গি রুগী বাঁচিয়েই বা কি হবে? আজ বাঁচাও, কাল আবার জল ঘুলিয়ে মরবে, মেহনতি সার। চুপ করো কুকু তুমি, এক্ষুনি তোমার মার কাছে নিয়ে যাচ্ছি। গোরাচাঁদ বলিল, হ্যাঁ, মাঝে পড়ে বেচারির বুড়ো বয়সে 2 বার মরবার কষ্ট, একে তো একবার মরতেই লোকের কণ্ঠাগত প্রাণ। গোরাচাঁদ অগ্রসর হইবে এমন সময় সামনের ভিড়ের প্রান্ত হইতে প্রশ্ন হইল, এখানে কিরে করে? গনসার আওয়াজ। মুহূর্তেই সে ভিড় চিড়িয়া সামনে আসিয়া দাঁড়াইল, পেছনে বাকি 2 জন। ত্রিলোচন গোরাচাঁদ একসঙ্গে বলিয়া উঠিল, একটা পেয়েছি গনসা। গোরাচাঁদ বলিল, তোকে ডাকতে যাচ্ছিলাম। রাজেন উৎসুকভাবে প্রশ্ন করিল, কাদের মেয়ে? গোরাচাঁদ ফুর্তির চোটে বিশেষ ভাবিয়া না দেখিয়া উত্তর করিল, ওর দিদিমার, মির্গি রোগী, ডুবে মরেছে। তুই ডুবে মরেছে? কোনখানে? ভিড়ের মধ্যে থেকে কয়েকজন অঙ্গুলি নির্দেশ করিয়া বলিয়া উঠিল, ওই ওখানটাই বলছে খুকি। একটা জাল নিয়ে আসুন না মশাই। এরা তো তখন থেকে শুধু জল্পনাই করছে, ভারী আমার চোটের ভলান্টিয়ার সব। গনসা বলিল, 1 মুঠো তিল চুললে এখন একটাও জলে পড়বে না এমন ভিড়, জাল কোথায় ফেলবেন মশাই? আর সে কি ততক্ষণ জালের ভরসায় বসে থাকবে? চল ঘটনা। ভিড় ঠেলিয়া বাহির হইতে হইতে বলিল, আর তোরা 2 জন মেয়েটাকে আগলা, তিলে আর গোরা। ইটের গাঁথনির পরেই ভয়ানক কাদা, পিছল, ভিড়। প্রায় 50-60 গজ দূরে জেটির পন্টুনের কাছে জল। টলিতে টলিতে সামলাইতে সামলাইতে 4 জনে অগ্রসর হইল। ভিড়ের মধ্য হইতে কয়েকজন সঙ্গ লইল। তাহাদের কথাবার্তায় 2-4 জন করিয়া আরও লোক জমিতে লাগিল। জলের ধারে আসিয়া গনসা পেছন ফিরিয়া জামা খুলিতে খুলিতে চিৎকার করিয়া প্রশ্ন করিল, এইখানে তিলে? এদিকে ত্রিলোচনদের, ওদিকে গনসাদের ঘিরিয়া 2টো ভিড় জমিয়া গিয়াছে, অত দূর দেখা যায় না। ত্রিলোচন শব্দ লক্ষ্য করিয়া উত্তর দিল। এমন অপ্রত্যাশিত সাফল্যে একটু ইংরেজির লোভ সামলাইতে পারিল না। ভিড়ের মধ্য হইতে হাত তুলিয়া গলাটা উঁচু করিয়া বলিল, ইয়েস দেয়ার। ঘটনা কে গুপ্ত জামা খুলিল। রাজেন ডাঙায় সকলের জামা লইয়া থাকিবে। বেশ সাড়া পড়িয়া গিয়াছিল। গনসা আবার গঙ্গামুখু হইতেই একটি প্রৌঢ়া স্ত্রীলোক প্রশ্ন করিল, ওখানে ভিড় কিসের বাঁচা? স্নান করিয়া উঠিয়াছে, বয়স 50-55 হইবে, দীর্ঘাকার, পুরুষালী ছাঁদের চেহারা, গলার স্বর ভাঙা কাশির মতো ঝনঝনে, হাতে একটি পিতলের কমণ্ডলু, 3 জল ধরে। গনসা, শুধু গনসা কেন, সকলেই একটু থতমত খাইয়া গিয়াছিল। স্ত্রীলোকটি শঙ্কিতভাবে প্রশ্ন করিল, একটি মেয়ে বসেছিল,
তার কিছু হয়নি তো? কে গুপ্ত অবস্থাটা চট করিয়া হৃদয়ঙ্গম করিতে পারে না। তাহা ভিন্ন একটু ছাপড়ে গোছের চেহারা দেখলে খুশি হয়, একটু আলাপচারিতা করতে চায়। অগ্রসর হইয়া বলিল, আগে সে তো বেশ আছে, আমাদের সেবা সঙ্গের হেফাজতে। তার দিদিমা মির্গি রুগী, ডুবে মরেছে। শুনে পর্যন্ত আমাদের মনটা। কে ডুবে মরেছে? এই মুহূর্তে মূর্তি আর স্বরে যে পরিবর্তন হইল, তাহা সেই জাতীয় স্ত্রীলোকেই সম্ভব। কমণ্ডলুর ডান্ডির উপর মুঠাটা কড়কড় করিয়া উঠিল। সকলে, এমনকি কে গুপ্ত পর্যন্ত শঙ্কিতভাবে 2 পা পিছাইয়া গেল। বলি, কে ডুবে মরেছে? খেন্তির দিদিমা? তাই বুঝি বলিয়েছিস তাকে দিয়ে? ভলান্টিয়ার সব না, উপকার হচ্ছে। খেন্তির দিদিমা যদি মরে থাকে, অমর্ত্য বামনির মরা যদি এতই সহজ, তবে আমি কে রে? এই কে তোদের মুণ্ডুপাত করছে? বাঁ হাতটা বাঘের পাঞ্জার মতো কে গুপ্তের মস্তক লক্ষ্য করিয়া ছুটিল। ফুটবলের দাঁও প্যাঁচে অভ্যস্ত থাকায় একটা গোত্তা মারিয়া সে নিজেকে বাঁচাইয়া লইতেই থাবাটা কে গুপ্তের পেছনেই রাজেনের উপর গিয়া পড়িল। সে কবি বলিয়া বাবরি রাখে, মুঠাটা কড়াক্কর করিয়া জমিয়া বসিল তাহার মাথায়। ঠিক ধরেছি, এই সর্দার, বল মেয়েটাকে কোথায় রেখেছিস? রাজেন ঝাঁকানির মধ্যে আর্তভাবে ডাকিল, কনসা, গণেশ। গনসা জলে নামিয়া পড়িয়াছিল। 3 জনই উত্তর করিল, 1 খাবলা পাক তুলে মাথায় দে রাজেন। স্ত্রীলোকটা মুঠা এবং ঝাঁকানি ঠিক রাখিয়া বরং উগ্রতর করিয়া মাথা ঘুরাইয়া বলিল, বটে, পাক দিয়ে আমার মাথা ঠান্ডা করবে? নাতনি চুরি করে? মির্গি রোগী করে? মাথা গরমের এখন দেখেছ কি? তুই আয় না রে অলপ্পে, তুই আয় না উঠে, দেখি কত পাক বইতে পারিস। সেই নিম্ন শ্রেণীর লোকটি অগ্রসর হইয়া আসিল। সভয় ভক্তির সহিত যুক্তকর মাথায় ঠেকাইয়া বলিল, আগে মাটান, দাঁটাওর ওনাকে নিজের মাথায় পাক দিতে বলতেছি আর কি। এঁটেল মাটির পাক পেঁচল কি না? কে তুই? তুই নিজে এসে দে না। আয়, কই এগুচ্ছিস না যে? লোকটা তাড়াতাড়ি পেছনের ভিড়ে একটা চাপ দিয়া অদৃশ্য হইয়া গেল। তাহার দিকে মনটা যাওয়ায় মুষ্টিটার বোধহয় একটু আলগা হইয়া গিয়া থাকিবে। রাজেন একটা মরি কি বাঁচি গোছের ঝাঁকানি দিয়া নিজেকে ছাড়াইয়া লইল, কিন্তু পিছল আর গঙ্গার ঢালুর জন্যে আর সামলাইতে পারিল না। ওলট পালট খাইয়া, কাহারো হাতের ঘটি ফেলিয়া, কাহারো আহ্নিক নষ্ট করিয়া গঙ্গার গর্ভে গিয়া পড়িল এবং প্রচণ্ড হুঙ্কারের সহিত অমর্ত্য বামনিকে ঘুরিয়া দাঁড়াইতে দেখিয়া একটা ডুব সাঁতার দিয়া বহুদূরে গিয়া ফুঁড়িয়া উঠিল এবং দৈবক্রমে সেখানে আবার একটি স্ত্রীলোকের একেবারে সামনাসামনি হইয়া উঠায় সঙ্গে সঙ্গেই আর একটা ডুব দিয়া মাঝগঙ্গামুখ হইল। ততক্ষণে চারিদিকে বেশ একটা হইচই পড়িয়া গিয়াছে। কেহ বলিতেছে খুন হইয়াছে, কেহ বলিতেছে ষাঁড় খেপিয়াছে, কেহ বলিতেছে বান ডাকিবে, কেহ অনেকটা কাছাকাছি আন্দাজ করিয়া বলিতেছে কচি মেয়ের গলার হার চুরি। উহারই মধ্যে গনসা একবার জাহাজের জেটির উপর উঠিয়া একরকম তীব্র সাংকেতিক চিৎকারে ত্রিলোচনের দৃষ্টি আকর্ষণ করিল। ত্রিলোচন মুঠোটা বাঁশির মতো করিয়া তার মধ্যে দিয়া তার স্বরে প্রশ্ন করিল, ডেড উমেন গট? গনসা উত্তর করিল, নট ডেড, ডাইং রাজেন। রাজেনকে মেরে ফেলেছে চুলের মুঠি ধরে, তো তোরা সেইখানে চলে আয়। মেয়েটাকে ছেড়ে দিয়ে, নো মির্গি, ম্যান ট্রেডমার্ক উমেন, একেবারে ব্যাটার ছেলে মার্কা। শিবপুর ঘাট হতে অনেকটা উত্তরে ভাটার জন্য জলের কাছাকাছি একটা মাঝারি সাইজের গাধা বোট কাত হইয়া আছে। লোক নাই, অর্থাৎ গাধা বোটের লোক নাই। আছে গনসা, ঘোতনা, কে গুপ্ত, গোরাচাঁদ। হঠাৎ দেখিলে কিন্তু কাহাকেও চিনিবার উপায় নাই, আর কেহ চেনে উহারাও সেজন্য ব্যস্ত নয়। ভলান্টিয়ারের ব্যাজ নাই এবং ব্যাজ আঁটিবার জামাও নাই গায়ে। গোরাচাঁদ একটা কামিজ পরিয়া আছে, যথাস্থানে নয়, কোমরের নিচে। বাঁধিবার কিছু না থাকায় কামিজের গলাটার এক জায়গায় ছিঁড়িয়া ফাঁদটা বড় করিয়া নাভিকুণ্ডলের কাছে বোতামটা আঁটিয়া দিয়াছে। হাঁটুর কাছে কামিজের হাতা 2টা লটপট করিতেছে। কেহ বিশেষ কথা বলিতেছে না। রাজেন আর ত্রিলোচন নাই। রাজেন একটু দূরে গঙ্গায় আবক্ষ ডুবিয়া যেন কিছুই হয় নাই এইভাবে কুলকুচি করিবার চেষ্টা করিতেছে।
ত্রিলোচন না আসিলে সে উঠিবে না, উঠিবার জো নাই। ত্রিলোচন সবার জন্য কাপড় আনিতে গিয়াছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টারটাতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা স্বয়ংবর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।